স্যার শুরু করতে পারেন, আমরা লাইভে দিয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল বিসিএস একাডেমির পক্ষ থেকে। আজকে আমাদের এই বায়োলজি আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার কামরুজ্জামান উজ্জ্বল। আজকে বায়োলজি বিষয়ের যে মানবদেহ অংশটুকু আছে, সেই মানবদেহ অংশটুকু নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটা বিগত বিসিএস এ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো থেকে সচরাচর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। মানবদেহ অংশ। মানবদেহ আমাদের আগে জানতে হবে যে এইখান থেকে আমাদের কত মার্কসের প্রশ্ন এসে থাকে বিসিএস পরীক্ষাগুলোতে। আমাদের বিসিএস পরীক্ষাগুলোতে দেখা যায় যে সাধারণ বিজ্ঞান অংশে মার্কস থাকে 15 মার্কস। তার মধ্যে হচ্ছে বায়োলজি পার্ট থেকে আসে হচ্ছে 5 মার্কস, ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে 5 করে 15 মার্কসের প্রশ্ন থাকে। তো এই 15 মার্কসের প্রশ্নের মধ্যে আমরা আজকে আলোচনা করব বায়োলজি অংশ। বায়োলজি অংশেরও আবার স্পেসিফিক একটা পার্ট, সেটা হচ্ছে মানবদেহ অংশ থেকে। তার মধ্যে আমাদের যে এরিয়া বা আজকে যে শর্ট যে আমরা লাইভ করছি, তো সেখানে আমরা 5 মার্কের মধ্যে আসলে কতটুকু মার্কস আমরা এখান থেকে পেতে পারি। দেখা যাবে 5 মার্কের মধ্যে 2 থেকে 3 মার্কের কোশ্চেন এখান থেকে এসে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখছেন বা পরবর্তীতে রেকর্ডেড লাইভ দেখবেন, তারা এই বিষয়গুলো যদি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে আপনাদের প্রিপারেশন নেওয়াটা সহজ হবে এবং খুব সহজেই আপনি এই 5 মার্কের মধ্যে 2-3 মার্ক হয়তো পেয়ে যেতে পারেন। আর আপনাদের যেখান থেকে আসলে এই বিষয়টা পড়তে হবে, আমি আসলে এখানে বিভিন্ন জায়গা বইয়ের কিছু ছবি আমি এনেছি আপনাদের দেখবার সুবিধার জন্য। কিছু ইনফরমেশন যেন মুখে বলার সময় যেন আপনাদের চোখে কিছু দেখতে পারেন। হ্যাঁ? তো সেই হিসেবে আমি কিছু পেজ আমি ছবি থেকে পিডিএফ করে আপনাদের জন্য এনেছি। ওকে? তো মানবদেহের ইম্পর্টেন্ট কয়েকটা পার্ট আছে। হ্যাঁ? ইম্পর্টেন্ট কয়েকটা পার্টের মধ্যে একটা হচ্ছে রক্তচাপ, রক্ত সঞ্চালন। এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট কিছু টপিকস এসে থাকে। তারপর আছে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, তারপর কঙ্কালতন্ত্র, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র। আসলে এই 15 মিনিটে তা আসলে অনেক কিছু বা শর্ট টাইমে এত বেশি কাভার করা সম্ভব হবে না। তো অল্প অল্প করে যতটুকু আসলে সম্ভব আমরা চেষ্টা করব কাভার করবার জন্য। ওকে? তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের রক্ত সঞ্চালন। এটা আসলে অনেক জায়গায় আপনি এই প্রশ্নটা পাবেন, অনেক জায়গায়। হ্যাঁ? তো দেখবেন হচ্ছে আমি রক্ত সম্পর্কে একটু ইম্পর্টেন্ট হাইলাইটেড কিছু পার্ট আছে এখানে। সেই প্রশ্নগুলো একটু বলছি। দেখেন, রক্ত এক প্রকার ঈষৎক্ষারীয় তরল যোজক কলা। এটা আপনারা জানেন। হ্যাঁ? আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনি পড়বেন কোথা থেকে? আসলে সোর্স অফ ইনফরমেশন কোথা থেকে আপনি নিবেন? হ্যাঁ, ইনফরমেশন এটা নিতে হবে হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বায়োলজি অংশ থেকে আপনি নিতে পারেন, অথবা হচ্ছে আপনার যদি আরো বেশি ডিটেইলস জানতে চান, সেক্ষেত্রে আসলে হচ্ছে ইন্টারমিডিয়েটের যে বায়োলজি জিওলজি পার্ট আছে, মানবদেহ অংশ, সেখান থেকে আপনি দেখতে পারেন। তবে আমি যতটুকু দেখেছি এবং প্রশ্ন এনালাইসিস করে দেখেছি, আসলে নবম দশম শ্রেণীর বইটা পড়লেই যথেষ্ট হয়ে যায়। এর বেশি তেমন কিছু লাগে না। তারপরেও কিছু আপনার প্রতিযোগিতামূলক বাজারে অনেক বই আছে, ভালো ভালো বই আছে। আম আ আপনার জর্জ সিরিজের বই আছে, MP3 সিরিজের বই আছে, অথবা হচ্ছে ওরাকলের বই আছে, কনফিডেন্স এর বিভিন্ন লেকচার শিট আছে। হ্যাঁ? তারপরে হচ্ছে অ্যাসুরেন্স, প্রফেসর, বিভিন্ন মানে বাজারে ভালো একটা বই আপনি ফলো করতে পারেন। ঠিক আছে? সব জায়গায় মোটামুটি একই ধরনের ইনফরমেশন দেয়া আছে। তো বিশেষ করে নবম দশম শ্রেণীর বইটাকে ফলো করেছে এবং কিছু ক্ষেত্রে আ ইন্টারমিডিয়েট এর বইটাকে ফলো করে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে। ওকে? তো আমরা যেটা বলছিলাম, এই যে রক্তে উপাদান থাকে ২ প্রকার। হ্যাঁ? এটা খুবই ইম্পোর্টেন্ট, মানে খুবই হাইলাইটেড একটা রক্তরস 55%, রক্তকণিকা 45%, এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আবার হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত পরিমাণ থাকে? বলা হচ্ছে মোট ওজনের
পার্সেন্ট, মানে যদি 100 কেজি ওজন হয়ে থাকে তার মধ্যে 8 কেজি হচ্ছে মানুষের রক্তের পরিমাণ। ওকে, তো তাহলে আবার হচ্ছে লিটারে বলা হচ্ছে 5 থেকে 6 লিটার রক্ত থেকে থাকে। মানুষের রক্তের পিএইচ এখানে দেয়া আছে 7.2 থেকে 7.4। আসলে 7.3 কোথাও দেখবেন 7.3 থেকে 34 থেকে 7.36 থেকে 7.45 এরকম থাকে। হ্যাঁ, রক্তের প্রধান কাজসমূহ আপনাদের জানতে হবে। এই রক্তের কাজ থেকে বিসিএস এর প্রশ্ন এসেছে। হ্যাঁ, তারপর আসি হচ্ছে কি, কি কাজ? গ্যাস বিনিময় পরিবহন করা, খাদ্যবস্তু পরিবহন করা, অ্যাসিড ভারসাম্য অবস্থা, বর্জ্য পদার্থ নিষ্কাশন, হরমোন, ভিটামিন পরিবহন করা, দেহের প্রতিরক্ষা ও তাপ নিয়ন্ত্রণ করা। এছাড়া রক্তকণিকা হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এটাকে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এন্ড প্লেটলেটস এভাবে বলা হয়ে থাকে ইংলিশে। এরপর আসে হচ্ছে রক্তের রং লাল হয়ে থাকে কেন? এটা হচ্ছে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে রক্তের রং লাল হয়ে থাকে। ওকে, এখন আসে হচ্ছে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে দেয় কারা? এটা হচ্ছে কার্বন মনোক্সাইড করে দেয়। আপনার জানতে হবে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? ১২০ দিন। এই কারণে কিন্তু আমরা বলি যে হচ্ছে ৩ থেকে ৪ মাস অন্তর, অন্তর রক্ত দেওয়া যেতে পারে। কারণ হচ্ছে আপনার শরীরে লোহিত ব্লাড সেলগুলো ৩ থেকে ৪ মাস পর বা ১২০ দিন পর কিন্তু অটোমেটিক্যালি ভেঙে যায়। এজন্য বলা হয় যে ৩ থেকে ৪ মাস পর, পর আপনি রক্ত দিতে পারেন। ওকে? তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কি? আমাদের আর্মি বা হচ্ছে প্রতিরক্ষা করে হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে কি হয়ে থাকে? লিউকেমিয়া হয়ে থাকে। ক্ষতস্থানে রক্ত জমাট করতে সাহায্য করে কি? প্লেটলেটস বা অনুচক্রিকা। ওকে? এখন আসি হচ্ছে এই রক্তকণিকা, লোহিত রক্তকণিকাগুলো কোথায় সৃষ্টি হচ্ছে? হাড়ের ভিতরে লোহিত অস্থি মজ্জায় এটা তৈরি হচ্ছে। ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে কে? থাইরোক্যালসিটোনিন নামক এক প্রকার হরমোন যেটা রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে থাকে। ওকে? রক্তের দৃশ্যমান তরল অংশের নামটা কি? এটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে প্লাজমা। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বলা হচ্ছে রক্ততঞ্চন। ওকে? আচ্ছা, এরপর আসে হচ্ছে উচ্চ রক্তচাপ প্রতিরোধের কিছু উপায় আছে। সেটা হচ্ছে আমাদের ইম্পোর্টেন্ট, যেটা হচ্ছে ধূমপান না করা, পরিমিত ঘুমানো, পরিমিত শারীরিক পরিশ্রম করা, হ্যাঁ? তারপরে হচ্ছে আ অতিরিক্ত লবণ না খাওয়া এবং ওজন সীমার মধ্যে রাখা। এরপর আসি হচ্ছে আপনি দেখবেন বিভিন্ন পরীক্ষায় এসেছে লিউকোপেনিয়াতে আ রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে লিউকোপেনিয়া এবং উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোন গ্রন্থি? বলা হয়ে থাকে অ্যাড্রিনালিন গ্রন্থি। হ্যাঁ, জমাট বাঁধানোর জন্য ফ্যাক্টর কি, কি আছে? অনুচক্রিকা, ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। ওকে? দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কারা? আমাদের শরীরের মধ্যে সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন, সেটা হচ্ছে হেপারিন, হ্যাঁ? তারপর হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 2, আলফা 2, মাইক্রোগ্লোবিউলিন। ওকে? রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার। কতগুলো রক্তের গ্রুপ আছে? এ, বি, এবি এবং ও। সর্বজনীন দাতা কোনটা? সর্বজনীন গ্রহীতা কোনটা? সর্বজনীন দাতা আমরা জানি ও ব্লাড গ্রুপ। ও ব্লাড গ্রুপ হচ্ছে সে সবাইকেই দিতে পারবে কিন্তু সবার থেকে নিতে পারবে না। আবার হচ্ছে সর্বজনীন গ্রহীতাকে সে সবার থেকে নিতে পারছে। যেমন হচ্ছে এবি ব্লাড গ্রুপ। এবি ব্লাড গ্রুপ সবার থেকে নিতে পারে কিন্তু সে সবাইকে দিতে পারবে না। ওকে? এখন আসি হচ্ছে এই যে রেড ব্লাড সেলের ঝিল্লিতে রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লির মধ্যে থেকে একটি অ্যান্টিজেন থেকে ওই অ্যান্টিজেনকে বলা হচ্ছে রেসাস ফ্যাক্টর। লোহিত রক্ত কণিকা কোথায় সঞ্চিত থাকে? এমসিকিউ অনেক জায়গায় দেখবেন যে অনেক পরীক্ষায় এসেছে লোহিত রক্ত কণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লীহাতে। এখন আসি হচ্ছে রক্তচাপ। এই রক্তচাপ সংজ্ঞাটা একটু দেখে ফেলবেন রক্তচাপ। তবে এখান থেকে এসেছে হচ্ছে এইবার ৪৩তম বিসিএস এ এই মানবদেহ অংশ থেকে যে ইম্পোর্টেন্ট প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে আ কি হৃৎপিণ্ডের সংকোচনটাকে কি বলা হচ্ছে? হ্যাঁ? সংকোচনের সময়টাকে বলা হচ্ছে এটা কি সিস্টল, ডায়াস্টল না অন্য কোনো কিছু? আসলে এটাকে অ্যান্সার হবে হচ্ছে সিস্টল। সিস্টল মানে কি? সংকোচন। ডায়াস্টল মানে কি? প্রসারণ। তাহলে খুব আম আ সহজ, কিন্তু যারা বিজ্ঞানের ছাত্র তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং যারা আ আ আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আম আম বিসিএস দিবেন তাদের জন্য কিন্তু এটা খুব বেশি কঠিন কিছু না। শুধু বাংলা এবং ইংলিশটা অর্থটা জানলে হবে। সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ। ওকে? এইখান থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন চলে এসেছে। এই ৪৩তম বিসিএস এ।
ওকে, এই যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হচ্ছে সিস্টল। এই প্রশ্নটাই এসেছে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টল। তো তাহলে দেখেন খুব বেশি কিন্তু কঠিন প্রশ্ন হয় না মানবদেহ অংশ থেকে। আপনি যদি মানবদেহ অংশটুকু পড়ে যেতে পারেন, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে এটা একটা স্ট্রং জায়গা মার্কস তোলার জন্য। বায়োলজি পোরশন এবং ফিজিক্স এন্ড পদার্থ এবং রসায়ন যে বিষয়টা আছে এখান থেকে প্রশ্ন অ্যান্সার করা। স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ডে মানবদেহের সিস্টোলিক চাপটা কত থাকে? হ্যাঁ? ১০০ থেকে ১৫০ আসলে ১০০ থেকে ১৪০ হবে। ১৪০ পারদ-চাপ বা ১২০ হচ্ছে এভারেজে থাকে মিলিমিটার মার্কারি। বাংলায় বলা হচ্ছে পারদ-চাপ। এবং ডায়াস্টলিক প্রেশারটা কত? ডায়াস্টলিক বলা হচ্ছে 60 থেকে 90 এর উপরে গেলে আমরা বলব আ আ হাই হাইপারটেনশন বা ব্লাড প্রেশার বেড়ে গেছে আমরা বলব। ওকে? তাহলে আর এই যে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন জায়গায় এসেছে। মানুষের রক্তচাপ নির্ণয় করা হয় কোন যন্ত্রের দ্বারা? স্ফিগমোম্যানোমিটার। যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড এর এবং যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর তারা কিন্তু হরহামেশাই এই নামটা শুনে থাকেন স্ফিগমোম্যানোমিটার। অথবা অনেক সময় আমরা ভুলে যাই যে আমরা রক্তচাপ পরিমাপ করছি, প্রেশার মাপছি, কোন যন্ত্র দিয়ে মাপছি এটা মনে থাকে না। হ্যাঁ? আমাদের মনে থাকে প্রেশার মেশিন। বাট প্রেশার মেশিনটার নাম কি? স্ফিগমোম্যানোমিটার। এই যে বলেছিলাম লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? এটা কিন্তু ৩৬ তম বিসিএস এ প্রশ্নটা এসেছে। অ্যান্সারটা কি হবে? আমরা বলেছি প্লীহাতে। প্লীহা মানে কি? স্প্লিন। ওকে, ফুসফুস মানে কি? লাংস, বৃক্ক, কিডনি এবং হার্ট হচ্ছে হৃদযন্ত্র। ওকে, তাহলে মানুষের রক্তে লোহিত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে। তার মানে কি? আমি এখানে কিন্তু চাপাবাজি করছি না। এখানে যেখান থেকে প্রশ্ন এসেছে আমি কিন্তু সেটাই বলছি। এবং এটাকে বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে এবং হচ্ছে এভাবে পড়তে হবে। হ্যাঁ? না পড়লে কিন্তু আপনার লস। আপনি লাইন ছাড়া পড়বেন, আপনি অনেক কিছু করতে পারেন। কিন্তু পরীক্ষায় হয়তো সফলতা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। ওকে? এরপর আসে হচ্ছে হিমোগ্লোবিন। দেখেন এই যে ৩৫ তম বিসিএস একটু আগে আমরা বললাম আ কোন পদার্থটার জন্য আসলে রক্ত লাল হয়ে থাকে? হিমোগ্লোবিন, হ্যাঁ? তো এই হিমোগ্লোবিন আসলে কোন জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন হচ্ছে কোন জাতীয় পদার্থ বলেন দেখি আপনারা? হিমোগ্লোবিন হচ্ছে আমিষ জাতীয় পদার্থ। ওকে? রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? একটু আগে আমরা পড়েছি, রক্তের কাজগুলো বলেছিলাম। তারপরে আসি হচ্ছে ৩৪ তম, এটা হচ্ছে রক্ত হিমোগ্লোবিনের কাজ কি দেখেন ২ বার বিসিএস এ এসেছে। ২৫ তম বিসিএস এ এসেছে, ৩৪ তম বিসিএস এও এটা এসেছে। এরপর আসে হচ্ছে রক্ত অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার কি? এটা ৩৪ তম বিসিএস এ এসেছে। হ্যাঁ? এটা হচ্ছে গ্লাইকোজেন। আমরা যেটা খাই সেটা হচ্ছে গ্লুকোজ কিংবা ফ্রুক্টোজ এবং আমরা যে খাবারটা খাচ্ছি কার্বোহাইড্রেট সেটা গ্লুকোজ বা ফ্রুক্টোজ ফর্মে আমাদের দেহে অ্যাবসর্পশন হচ্ছে এবং পরবর্তীতে অতিরিক্ত যে গ্লুকোজ সেটা গ্লাইকোজেন হিসেবে লিভারে জমা থাকছে। হ্যাঁ? অনেক সময় মাসলেও জমা থাকে। আচ্ছা। মানবদেহে এই গ্লাইকোজেন কিন্তু আমরা যখন রোজা থাকছি বা ফাস্টিং করছি, তখন কিন্তু এই গ্লাইকোজেন ভেঙে আমাদের শক্তি উৎপাদন হচ্ছে এবং হচ্ছে আমরা এই শক্তিটাকে কাজে লাগাতে পারছি। এবং লিভার থেকে গ্লাইকোজেনটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কিন্তু মাসল থেকে গ্লাইকোজেনটাকে কিন্তু আমরা ভাঙতে পারি না। গ্লাইকোজেনোলাইসিস করতে পারি না একটা এনজাইমের অভাবে। গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমের অভাবে ওইটা আমরা করতে পারি না। এবং কোনটি রক্তের কাজ নয়? একটু আগেই আমরা বলেছি রক্তের কাজগুলো কি? সুতরাং খুব সুন্দর করে এগুলো দেখে ফেলবেন। এরপর আসে হচ্ছে হৃৎপিণ্ড এবং হৃদরোগ। হ্যাঁ? হৃদরোগ। এখানে আসেন হচ্ছে একটু বেসিক একটা কনসেপ্ট এর দরকার। সেটা হচ্ছে আ প্রায়ই বা খুব সহজ একটা প্রশ্ন। কিন্তু আমরা অন যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড এর যারা আছি, তারা কিন্তু অনেকে এই জিনিসটা ভুলে যায় যে হচ্ছে ধমনী কোনগুলো, শিরা কোনগুলো, আর্টারি বা ভেইন কোনগুলো। যেটা হার্ট থেকে তৈরি হয়ে বাইরে চলে যাচ্ছে, ব্লাডটাকে নিয়ে যাচ্ছে, সেটা অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাক, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাক। সেটা হচ্ছে ধমনী বা আর্টারি। হ্যাঁ? যদি আর্টারি কি করে? অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আর্টারি। যখন এটার এক্সেপশন উল্টা কাজ করবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে, তখন আমরা এটাকে বলব হচ্ছে পালমোনারি আর্টারি। ওকে? আর যদি আ পালমোনা আম রক্ত নিয়ে আসে, যারা নিয়ে আসবে তারা হচ্ছে কি? শিরা। তারা হচ্ছে শিরা। সেটা যদি তারা নিয়ে আসার কথা কি? ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড নিয়ে আসবার কথা। সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাডটা যারা নিয়ে আসবে তাদেরকে বলছি আমরা শিরা। কিন্তু যদি এটার এক্সেপশন বা ব্যত্যয় ঘটে, ব্যত্যয়টাকে যদি অক্সিজেনেটেড বা অক্সিজেন সমৃদ্ধ ব্লাড নিয়ে আসে, তখন আমরা এটাকে বলব হচ্ছে পালমোনারি, পালমোনারি ভেইন, পালমোনারি শিরা। ওকে?
এইটা নিয়ে কনফিউশন করা যাবে না। আমি এখানে শর্টকাটে বলে ফেললাম। এখানে এই প্রথম ৪ টা লাইনে এই কথাই বলা আছে এবং হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের নারীর স্পন্দন, স্বাভাবিক স্পন্দন কত? গড়ে হচ্ছে 72 বিটস পার মিনিট। কিন্তু এটা কি হতে পারে? 72 বিটস পার মিনিট এটা হচ্ছে এভারেজ হচ্ছে 60 থেকে 90, 60 থেকে 90 বা হচ্ছে অনেক সময় আমরা ১০০ পর্যন্ত আমরা নরমাল ধরে থাকি। ওকে? এরপর সাধারণত দীর্ঘস্থায়ীভাবে সিস্টোলিক রক্তচাপ আমরা বলেছি ১৪০, ডায়াস্টোলিক ৯০ মিলিমিটার পারদ এবং হচ্ছে বেশি হলেই উচ্চ রক্তচাপ আমরা বলবো। এবং হচ্ছে মজার একটা ইনফরমেশন হচ্ছে ক্যাটেল ফিশ এবং অক্টোপাসের হৃৎপিণ্ড আছে কয়টা? ৩ টি করে হৃৎপিণ্ড থাকে। ওকে? আর মানুষের হৃৎপিণ্ডের হচ্ছে ৪ টা প্রকোষ্ঠ থাকে। উপরের দিকে ২ টা অলিন্দ, নিচের দিকে ২ টা নীলা। অলিন্দ যেটা উপরে অ্যাট্রিয়াম, নিচে আমরা দুইটাকে বলছি ভেন্ট্রিকল। এই দুইটাকে বলছি আমরা অ্যাট্রিয়াম আর এর নিচে দুইটাকে বলছি আমরা ভেন্ট্রিকল। ওকে? মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বললাম। আরশোলা বা তেলাপোকার হৃৎপিণ্ড কিন্তু ১৩ প্রকোষ্ঠ বিশিষ্ট, ৩ প্রকোষ্ঠ না। আপনি এখানে ভুল দেখছেন না। এখানে কিন্তু ১৩ প্রকোষ্ঠ বিশিষ্ট। মনে রাখবেন, এটা খুব মজার একটা ইনফরমেশন। ব্যাঙের হৃৎপিণ্ড ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যাঙেরটা ৩, আরশোলারটা হচ্ছে ১৩। ওকে? এই যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টল, সংকোচনকে বলা হচ্ছে সিস্টল। এই পরীক্ষা এবার কিন্তু ৪৩তম বিসিএস এই প্রশ্নটা এসেছে। বারবার এই কথাটা বলছি। হার্টের প্রকোষ্ঠগুলোর মাঝামাঝি নিয়ন্ত্রক কপাটিটাকে কি বলে? ভালভ বলে। অনেক সময় দেখবেন বলা হয় ভালভের সমস্যা হচ্ছে, ভালভ রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। হ্যাঁ? ডাক্তাররা পরামর্শ দিচ্ছে ভালভ রিপ্লেস করার জন্য। তো এই যে ২ টা প্রকোষ্ঠের মাঝখানে এই যে এইগুলোকে বলা হচ্ছে ভালভ। এগুলোকে বলা হচ্ছে ভালভ। এগুলো হচ্ছে কপাটিকা। হ্যাঁ? কপাটিক ভালভ। ওকে? এরপর আসি হচ্ছে হৃৎপিণ্ডের কর্মক্ষমতা পরিমাপ করা হয় কোন টেস্টের মাধ্যমে? দেখবেন ডাক্তাররা দিচ্ছে ইটিটি টেস্ট, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। হ্যাঁ? দেখা হয় যে হচ্ছে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতটুকু। ওকে? তারপরে আসি হচ্ছে ধমনী সরু হয়ে গেছে কিনা এনজিওগ্রাম পরীক্ষার দ্বারা এটা নির্ণয় করা যায়, অথবা শব্দ তরঙ্গের মাধ্যমে হৃৎপিণ্ড পরীক্ষার পদ্ধতিকে বলা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। এটা হচ্ছে অনেকটা আল্ট্রাসোনোগ্রামের মতো। আমরা পেটের যেরকম আল্ট্রাসোনোগ্রাম করি, এটা হচ্ছে হার্টের আল্ট্রাসোনোগ্রামকে বলা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। আমরা আল্ট্রাসোনো কিন্তু পেটের আল্ট্রাসোনো কিন্তু আমরা শব্দ তরঙ্গ ওয়েভের মাধ্যমে করে থাকি। ওকে? এনজিওপ্লাস্টি কি? হ্যাঁ? অনেক সময় আমাদের বলা হয় যে হার্ট ব্লক হয়ে গেছে, রক্তনালী ব্লক হয়ে গেছে। সেগুলো হচ্ছে ভিতরে দিয়ে বেলুন ফুলিয়ে ওই ব্লকটাকে ছুটিয়ে দেওয়ার নাম হচ্ছে এনজিওপ্লাস্টি। রক্ত শূন্য হলে কি হয়? চুপসে যায় কে? শিরা। ধমনী কিন্তু চুপসায় না। কারণ ধমনীর ওয়াল গুলো, পাইপ গুলো অনেক মোটা থাকে। আর শিরার পাইপ গুলো পাতলা থাকে। এ কারণে চুপসে যায় শিরা। লিম্ফোসাইট তৈরি হয় কোথায়? লসিকা গ্রন্থিতে। ওকে? রক্ত সঞ্চালন ৫ মিনিট বন্ধ থাকলেই মানুষের মৃত্যু ঘটে এবং হচ্ছে পিএইচ, মানুষের রক্তের যে পিএইচ, সেই পিএইচটা কন্ট্রোল করে হচ্ছে বাফার সিস্টেম। ওকে? এবং আ ইম্প আ আমরা খুব শর্ট টাইমের জন্য, যেহেতু আমরা নাম দিয়েছি বায়োলজি আড্ডা 15 মিনিটস। আমরা অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি। আম আসলে এত ইম্পোর্টেন্ট টপিকস এবং এত মজার টপিকস আসলে শর্ট টাইমে শেষ করাটা মুশকিল হয়ে যায়। আ আচ্ছা, আমি শেষ করবার চেষ্টা করি। আরো আ দ্রুত শেষ করবার চেষ্টা করি। মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণটা কত পরিমাণ থাকে? ৮০ থেকে ৯০ গ্রাম পার 100 এমএল। ওকে? বা হচ্ছে আমরা বলি যেটা হচ্ছে আম 7.8 থেকে 11.1, হ্যাঁ? এভাবে আমরা বলে থাকি। কিন্তু এটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার এবং টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট এভাবে বলে থাকি। আপনার যখন 6 এর উপরে চলে যাবে, 6 এর উপরে 6.1 থেকে 7 ফাস্টিং সকালে খালি পেটে থাকে, তখন এটা হচ্ছে প্রি ডায়াবেটিক স্টেজ আমরা বলছি। ওকে? এখন আসি হচ্ছে রক্ত জমাট বাঁধার পরে অবশিষ্ট তরল অংশকে কি বলে? সিরাম। এটা কিন্তু অনেক জায়গায় দেখবেন এমসিকিউতে এসেছে। রক্তনালী কি ধরনের পেশি? অনৈচ্ছিক পেশি। মানুষের হৃদযন্ত্রের গড় স্থিতিকাল কত? 0.8 সেকেন্ড, এটা মনে রাখেন। 0.8 সেকেন্ড। হ্যাঁ? হৃৎপিণ্ডের স্পন্দন প্রবাহ উৎপাদন ত্রুটিপূর্ণ হলে বা উৎপন্ন প্রবাহ সঠিক পথে পরিবাহিত না হলে তখন আমরা বলছি হৃদ অবরোধ বা হার্ট ব্লক। হ্যাঁ? আর হৃৎপিণ্ডের স্তর কয়টি? এটা খুব ইম্পর্টেন্ট। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ওকে? এরপর আসি হচ্ছে কোন ধমনী বন্ধ হয়ে গেলে কি হয়? যে রোগের সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি হচ্ছে হার্ট অ্যাটাক। ওকে? এবং যখন হার্টটা পাম্প করতে পারে না, তখন সংকোচন প্রসারণটার সমস্যা হয়ে যায়, তখন আমরা বলছি এটা ফেইল করে গেল, হার্ট ফেইল হয়ে যায়। ওকে? আমরা এই যে হৃৎপিণ্ডের বা হার্টের রোগগুলোকে যে
মেশিনের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি, সেটাকে বলছি ইসিজি মেশিন, ইলেকট্রোকার্ডিওগ্রাম, লেখচিত্রের মাধ্যমে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। এবং হচ্ছে রক্ত জমাট যখন বাঁধে তখন আমরা এটাকে বলছি করোনারি থ্রম্বোসিস। ওকে। এবং মস্তিষ্কে রক্তনালী যখন জমাট বাঁধে তখন বলছি সেরেব্রাল থ্রম্বোসিস। ওকে। এইখানে আসেন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কোলেস্টেরলের মাত্রা। কোন কোলেস্টেরলটা ভালো, কোন কোলেস্টেরলটা খারাপ। এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ভিএলডিএল, এগুলো হচ্ছে খারাপ। ট্রাইগ্লিসারাইড এগুলো খারাপ। এগুলো আসলে বডির স্ট্রাকচার তৈরি করার জন্য লাগবে একটা নির্দিষ্ট পরিমাণ, কিন্তু যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু এটা খারাপ হয়ে যাবে। যে কোনো জিনিস নরমালের চাইতে যখন বেশি হয়ে যায় তখন খারাপ, ব্যাপারটা খারাপ। কিন্তু এইচডিএল এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। এইচডিএল বেশি থাকাটা খুব জরুরি। এইচডিএল বেশি থাকলে আপনার হার্টের জন্য সেটা ভালো। এইচডিএল এর পূর্ণ রূপ হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। ওকে। তো এইটাকে বলা হচ্ছে ভালো কোলেস্টেরল, এইচডিএল। এবং এইচডিএল আপনার বাড়ানোর একটা সুযোগ আছে। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, তাহলে দেখা যাবে আপনার এইচডিএল এর পরিমাণ বাড়বে। অধিক কোলেস্টেরল কোথায় কোথায় থাকে? খাবারগুলো মাখন, চিংড়ি, ঝিনুক, গবাদি পশুর যকৃৎ, ডিম, কুসুম, এগুলোতে আপনার অধিক মাত্রায় কোলেস্টেরল থাকে। এবং কয়েকটি রোগ আছে ইম্পর্টেন্ট, সেই আমরা উচ্চ রক্তচাপের কথা বলেছি, হার্ট অ্যাটাকের কথা বলেছি এবং স্ট্রোকের কথা বলেছি। হার্ট অ্যাটাক আমরা বলেছি। ওকে। এরপর আসে হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যখন একটা গর্ভবতী মায়ের ব্লাড প্রেশার বেড়ে যায় এবং পায়ে পানি চলে আসে, হ্যাঁ, প্রস্রাব পরীক্ষা করলে দেখা যায় প্রোটিন পাওয়া যায়, প্রোটিনিউরিয়া পাওয়া যায়, তখন আমরা এটাকে বলছি এক্লামশিয়া। বা অনেক সময় খিঁচুনি হয় মায়েদের, তখন এটাকে বলছি আমরা এক্লামশিয়া। ওকে। বা এক্লামশিয়া আমরা নাম দিয়েছি। এরপর আসি হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, ইসিজি আমরা বলেছি। এখন আসি হচ্ছে অনেক সময় হার্ট সংকোচন প্রসারণ হয় না, মানে কারেন্টের লাইনে সমস্যা হয়েছে। যখন কারেন্টের লাইনে সমস্যা হয়ে যায় তখন কি আমরা ব্যাটারি লাগাই বা হচ্ছে আইপিএস লাগাই, ঠিক অনেকটা ওইরকম ভাবেই আমরা কি পেসমেকার লাগিয়ে থাকি, যেটা পেস ক্রিয়েট করে দেয়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পেসমেকার। সংকোচন প্রসারণের যে যন্ত্রের মাধ্যমে কৃত্রিম ভাবে করানো যায় সেটাকে বলা হচ্ছে পেসমেকার। অনেক সময় হার্ট ব্লক যদি থেকে থাকে, কমপ্লিট হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, হ্যাঁ, তখন কিন্তু আমরা এই পেসমেকার লাগাই। তখন টেম্পোরারি পেসমেকার বা পার্মানেন্ট পেসমেকার, এই ব্যাপারগুলো চলে আসে। এত ডিটেলস না জানলেও চলবে, শুধু আপনারা জানেন পেসমেকার। এবং হচ্ছে হৃৎপিণ্ডে সর্বপ্রথম অস্ত্রোপচার 1896 সালে কোন দেশ করে? জার্মানি। এবং প্লাস্টিক সার্জারির প্রচলন শুরু হয় ভারতে। কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদানটি হচ্ছে পলিইউরেমিন। পলিইউরেমিন। ওকে। এরপর আসে হচ্ছে হৃদস্পন্দন, শ্বাসকর্য, গতির হার নির্দেশক যন্ত্র, কাইমোগ্রাফ, এত ইম্পর্টেন্ট না। এরপর আসি আচ্ছা স্নায়ু এবং স্নায়ু রোগ। আমরা এই স্নায়ু রোগ ইম্পর্টেন্ট এই 3টা পার্ট পড়েই শেষ করার চেষ্টা করব। স্নায়ু রোগটা আমরা শর্টকাটে শেষ করে দেওয়ার চেষ্টা করি। ওকে। স্নায়ু, এটাকে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, এটা ভুলে গেলে চলবে না। এবং আরেকটা আসে হচ্ছে আরো বেশ কিছু ব্যাপার আলোচনা করার মতো ছিল, রেচনতন্ত্র, তারপরে শ্বসনতন্ত্র। আচ্ছা, যেহেতু আমরা 15 মিনিটের আলোচনায় আসতে চেয়েছি, তো এজন্য একটু শর্টকাটে ইম্পর্টেন্ট টপিকসটা আমরা চেষ্টা করেছি। স্নায়ু এবং স্নায়ুরোগ, এখানে স্নায়ুতন্ত্রকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোনটা? মস্তিষ্ক, সুষুম্নাতন্ত্র, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটা করোটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু, সঞ্চয় স্নায়ুতন্ত্র। এই করোটিক স্নায়ু বা সুষুম্না স্নায়ু দুই প্রকার, করোটিকা স্নায়ু এবং সুষুম্না স্নায়ু। ওকে। এখন আসি হচ্ছে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড দ্বারা গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মস্তিষ্ক সুরক্ষিত থাকে কিসের মধ্যে? করোটির মধ্যে। হ্যাঁ, যে স্কালটা থাকে সেটাকে আমরা বলছি করোটি। এবং মস্তিষ্কের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশটি করোটির মধ্যে অবস্থান করে তাকে বলা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে থাকে আবার অগ্র মস্তিষ্কের মধ্যে থাকে সেরেব্রাম। সেরেব্রামটা কি? প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু ধারণা, মানে আমি যে আমাকে কেউ একটা মশা কামড় দিল, সেটা হচ্ছে ইনফরমেশনটা মাথায় যাবে, সেরেব্রামে যাবে। হ্যাঁ, তো আবার হচ্ছে আমি মশাটাকে মারার জন্য যে কাজ করছি সেই সিগন্যালটাও কিন্তু সেরেব্রাম থেকে আসবে। এখন মানুষের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাক শক্তি ও ঐচ্ছিক শক্তি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে এই সেরেব্রাম।
সেরিব্রামকে বলা হচ্ছে গুরু মস্তিষ্ক। কর্টেক্সের অপর নাম হচ্ছে গ্রে ম্যাটার। মেডুলা অবলঙ্গাটা মস্তিষ্কের মাঝখানে অবস্থিত থাকে পন্স। আচ্ছা, এরপরে নিউরন কি, এটা আপনারা অনেক ছোটবেলা থেকেই পড়ে আসছেন। নিউরন, একটা নিউরন, প্রতিটি নিউরনের কয়টা অংশ থাকে? কোষদেহ প্রলম্বিত অংশ থাকে। কোষদেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে এই প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ হচ্ছে আবার দুই প্রকার, ডেনড্রাইট এবং অ্যাক্সন। যে মাথায় ঝাঁকড়া চুলের মতো যে চিত্রটা, সেটাকে বলা হচ্ছে আমরা ডেনড্রাইট, এবং চিকন যে অংশটা সেটাকে আমরা বলছি অ্যাক্সন। শাখা প্রশাখাহীন যেটা, সেটা হচ্ছে অ্যাক্সন। ওকে, নিউরোলেমা কি? নিউরোলিমা পরিবেষ্টিত অ্যাক্সনকে কি বলে? স্নায়ুতন্তু বলে। মস্তিষ্ক থেকে স্নায়ু নির্গত হয় কতগুলো? 12 জোড়া। হ্যাঁ, নিউরোলিমা ও অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে যাকে মায়োলিন বলে। ওকে, এই যে এটা হচ্ছে সেরেব্রাম। হ্যাঁ, এইদিকে হচ্ছে পন্স, মিড ব্রেন, মেডুলা অবলঙ্গটা থাকে। এটা স্পাইনাল কর্ড হিসেবে নিচে নেমে যায়। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে যে 31 জোড়া যে স্নায়ু আছে, সেই স্নায়ু। ওকে, আচ্ছা, এখানে আপনার প্রধান অঙ্গ কোনটা? স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক। এবং এই প্রশ্নটা আপনারা অনেক জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন ব্যাংকের পরীক্ষা, বিভিন্ন জবের পরীক্ষাতে দেখবেন যে হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী এককে কি বলা হয়? নিউরন বলা হয়ে থাকে। মস্তিষ্কে নিউরন থাকে কত? 10 বিলিয়ন নিউরন থাকে, এবং মস্তিষ্কের ওজন কত? 1.36। বিভিন্ন জায়গায় এই 3টা লাইন থেকে কোশ্চেন এসেছে। আমি আজকে বললাম, আপনি দেখেন, বইটা বের করে দেখবেন যে অনেক জায়গায় প্রশ্নটা এসেছে। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। মস্তিষ্কের রক্তক্ষরণ, রক্ত প্রবাহে বাধা পাওয়াকে স্ট্রোক বলে আমরা বলেছি। মস্তিষ্কের আবরণটাকে কি বলে? মেনিনজেস। হার্টের আবরণটাকে কি বলে? পেরিকার্ডিয়াম। হ্যাঁ, হার্টের আবরণটাকে বলেছি পেরিকার্ডিয়াম, মস্তিষ্কের আবরণটাকে বলেছি মেনিনজেস। আর কি আছে? লিভারের আবরণটাকে কি বলে? গ্লিসন্স ক্যাপসুল। কিডনির আবরণটাকে কি বলে? রেনাল ক্যাপসুল। হ্যাঁ, তারপর আর কি আছে? আমাদের পেটের কাভারিংটাকে কি বলে? পেরিটোনিয়াম। এবং হচ্ছে লাংসের কাভারিংটাকে কি বলে? প্লুরা। ওকে, এইভাবে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর মস্তিষ্কের এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় এসেছে, দেখবেন যে মানুষের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য, স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? হ্যাঁ, 18 ইঞ্চ। এটা সেন্টিমিটারও দেওয়া থাকে কিন্তু। হ্যাঁ, 1 ইঞ্চ সমান কত? 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 সেন্টিমিটার দিয়ে গুণ করে নেবেন। যে সেন্টিমিটারে আছে চেয়েছে না ইঞ্চিতে চেয়েছে, অপশনটা কোথায় কিভাবে আসছে এটা একটু দেখতে হবে, খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু প্রশ্নটা জানা সত্ত্বেও, অ্যান্সার জানা সত্ত্বেও ভুল হয়ে যাবে। ওকে, মানুষ যখন চিন্তা করে তখন মস্তিষ্কের যে অংশটি কাজ করে, সেরেব্রাম, আমরা বলেছি 80% হচ্ছে সেরেব্রাম। সুষুম্না স্নায়ু শাখা হচ্ছে 31 জোড়া, এবং হচ্ছে আমাদের স্মৃতিতে যে আমি যে ক্লাসটা নিলাম, যারা ক্লাসটা করলেন, এটা স্মৃতিতে যেটা সংরক্ষিত থাকবে সেটা হচ্ছে হিপোক্যাম্পাস। স্মৃতি, ব্যক্তিত্ব, আহ ধীশক্তি প্রভৃতি। আহ কেন্দ্রস্থলী হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। আর হচ্ছে তাপমাত্রা, শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ, এগুলো হচ্ছে অনুভূতি বোধ থাকে হচ্ছে থ্যালামাসে। এই কাজটা করে থাকে থ্যালামাস। হরমোন, রক্তচাপ ও শরীরের তাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস। আচ্ছা, ওকে, আর ইম্পর্টেন্ট এখানে তেমন কিছু নেই। আর হচ্ছে প্রশ্নগুলো সলভ করে ফেলতে হবে আপনাদের। ওকে, আচ্ছা, আমরা দেখি আরেকটু প্রশ্ন সম্পর্কে একটু বলি, যেগুলো বিগত সময় এসেছে। ওকে, আরেক এই ব্যাপারে আরেকদিন যদি ডিটেলস কোনো ক্লাস হয় সেক্ষেত্রে বলে দেওয়া যাবে। আজকে এখানেই শেষ করে দেওয়া আমার মনে হয়। ওকে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন। যারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটি দেখবেন, দেখার পরপরই বইটা একটু পড়বেন।